নমস্কার, গ্লোরি ফ্রম বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এক সপ্তাহ বেশি সময় পার হয়ে গেছে ইরানের সঙ্গে মিত্রশক্তি ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের বন্ধের কোনো রকম সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে না। উপরন্তু উভয় পক্ষই তাদের অয়েল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক সামরিক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তৎসহ ইরানের বিভিন্ন তেল সঞ্চয় কেন্দ্রে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান তাদের এই পাল্টা হামলাকে অপারেশন ট্রু প্রমিস 4 বলে অভিহিত করেছে। ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত ড্রোনের মাধ্যমে একাধিক মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে। ইরান খাইবার ফাতাহ ও ইমাদের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর হামলা করেছে এবং ইসরায়েলের বেইত সেমেস শহরের একটি সিনাগগ ধ্বংস করে দিয়েছে, যেখানে 9 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও ইরান কুয়েত ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করছে। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহের মতো গুরুত্বপূর্ণ তেল হাব এবং সৌদি আরব ও বাহারিনের বিভিন্ন লক্ষ্যবস্তুকে ইরান আক্রমণ করছে। গত 15 থেকে 16 দিনে মার্কিন ইসরায়েলি হামলায় প্রায় 1450 জন ইরানের মানুষ নিহত হয়েছেন এবং রাষ্ট্রপুঞ্জের মতো 30 লক্ষের মতো মানুষ গৃহহীন হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে 13 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেছেন যে ইরানের জন্য নিঃশর্ত আত্মসমর্পণ অর্থাৎ আনকন্ডিশনাল স্যারেন্ডার ছাড়া কোনো গতি নেই, কোনো পথ খোলা নেই। অপরদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত শনিবার একটি টেলিভিশন ভাষণে প্রতিবেশী দেশগুলি অর্থাৎ প্রতিবেশী আরব দেশগুলির ওপর আক্রমণ বন্ধের ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে দেশগুলি ইরানের ওপর হামলা করবে না সেই দেশগুলিকে তারা লক্ষ্যবস্তু করবে না এবং অতীতে হওয়া হামলার জন্য তিনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু এই ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পেজেশকিয়ানের কূটনৈতিক নমনীয়তাকে ইরানের আত্মসমর্পণ হিসাবে ব্যাখ্যা করে বা দাবি করে। তখনই তার একদিন পরে পেজেশকিয়ান তার কঠোর পুনরায় অবস্থানে ফিরে যায় এবং তিনি স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্রের এই নিঃশর্ত আত্মসমর্পণের দাবি একটি অবাস্তব স্বপ্ন এবং ইরান কখনোই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছে নতি স্বীকার করবে না। এই অচলাবস্থা আমেরিকা ও ইসরায়েলকে ইরান সরকারের উপর চাপ বাড়ানোর অন্য উপায় খুঁজতে বাধ্য করছে এবং তখন তাদের নজর পড়ে এই খার্গ দ্বীপের ওপর। ঠিক এক সপ্তাহ আগে অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে আভাস পাওয়া গেছিল যে ইসরায়েল ও আমেরিকা সরকার তার ট্রাম্প প্রশাসন এই খার্গ দ্বীপের ওপর হামলার কথা বিবেচনা করছে এবং ঠিক তার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ জনসমক্ষে ইসরায়েল সরকারকে আহ্বান জানায় যারা যেন খার্গ দ্বীপের সমস্ত জ্বালানি শিল্প ধ্বংস করে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয় এবং তাতে ইরানের বর্তমান শাসনের পতন ঘটবে। তাই এই প্রতিবেদনে আমরা ব্যাখ্যা করব খার্গ দ্বীপের কৌশলগত গুরুত্ব কী, কেনই বা মার্কিন বা ইসরায়েল এই খার্গ দ্বীপকে বিবেচনা করলো আক্রমণ করবার জন্য বা এখানে হামলার কথা ভাবলো এবং তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে বা তার পরবর্তী ভূ রাজনৈতিক পরিস্থিতির কী কৌশলগত পরিবর্তন হতে পারে। খার্গ দ্বীপ একটি ক্ষুদ্র কিন্তু অতি তাৎপর্যপূর্ণ। ইরানের খার্গ দ্বীপ পারস্য উপসাগর অবস্থিত একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ। এটি সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। এই প্রবাল দ্বীপটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকারে ছোট হওয়া সত্ত্বেও এটি ইরানের জ্বালানির
প্রাণকেন্দ্র বা স্পেয়ার হার্টস হিসাবে বিবেচিত হয়। এর ভৌগোলিক অবস্থান বৈশিষ্ট্য কি? এটি হচ্ছে হরিণ সমৃদ্ধ চুনা পাথর যুক্ত এই দ্বীপটি ইরানের দক্ষিণ উপকূলে বুশেহার প্রদেশ থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত। এটির লম্বায় 8 কিলোমিটার এবং প্রস্থে 4 থেকে 5 কিলোমিটার, অর্থাৎ 4 থেকে 5 কিলোমিটার চওড়া, প্রায় 25 বর্গ কিলোমিটার মতো এর আয়তন। প্রাকৃতিক সম্পদ হিসাবে পারস্য উপসাগরের অল্প কয়েকটি দ্বীপের মতো এটি অন্যতম প্রাকৃতিক মিষ্টি জলের উৎস এই খড়গ দ্বীপে রয়েছে। বহু বছর আগে ইরানি লেখক জালাল আল আহমেদ তার খড়গ আইল্যান্ড দি অরফ্যান পার্ল অফ পার্সিয়ান গালফ এই বইটিতে এই দ্বীপটিকে অরফান পার্ল হিসাবে বা অনাথ মুক্ত হিসাবে অভিহিত করেছিলেন। এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য এবং তেলের খনি থাকা সত্ত্বেও এর অবহেলিত অবস্থার দিকে নজর টানতে তিনি এটিকে অনাথমুক্ত হিসাবে অভিহিত করেন। তবে বর্তমানে এই দ্বীপটি ইরানের অন্যতম তেল রপ্তানি টার্মিনাল হিসাবে পরিচিত। এই দ্বীপটির অর্থনৈতিক গুরুত্ব কি? এই দ্বীপটিকে ইরানের মুকুটের রত্ন, ক্রাউন জুয়েল হিসাবে অভিহিত করা হয়। তেল রপ্তানির এটি প্রধান কেন্দ্র। বর্তমানে ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় 90% থেকে 95% এই দ্বীপের টার্মিনালগুলোর মাধ্যমে রপ্তানি করা হয়। এই দ্বীপে থাকা স্টোরেজ ট্যাঙ্ক, লোডিং টার্মিনাল এবং পাইপলাইনগুলি এই খাতের মূল কেন্দ্র হিসাবে কাজ করে। এই টার্মিনালটি 3টি ক্ষেত্র, যেমন হচ্ছে আবুয়ার, ফেরুসেন ও দুরুদ থেকে অপরিশোধিত তেল, যা পরবর্তীকালে সমুদ্রতলের একটি তলদেশের একটি জটিল পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন প্রসেসিং প্ল্যান্টে পাঠানো হয় এবং সেখান থেকে বিশ্ববাজারে বিক্রির জন্য জমা বা জাহাজে লোড করা হয়। ইরানের বৃহত্তম তেল ক্ষেত্রগুলি হলো, যার মধ্যে আওয়াজ, মারুন এবং গাছসারান অন্যতম। সেখান থেকে পাইপলাইনগুলো দিয়ে সরাসরি খার্গ স্টোরেজ ট্যাঙ্কে তেল সরবরাহ করা হয়। এই কেন্দ্রটিতে প্রতি বছর 95 কোটি ব্যারেল অপরিশোধিত তেল নাড়াচাড়া হয় বা অপরিশোধিত তেল নিয়ে কাজ কারবার করা হয়। ইরানের বেশিরভাগ উপকূল অগভীর হওয়ায় খড়গ দ্বীপের চারপাশে জলভাগ অত্যন্ত গভীর, তাই সুপার ট্যাঙ্কারগুলি এই বা বড় বড় তেলবাহী জাহাজগুলি নোঙর করতে পারে খড়গ দ্বীপে, যা খড়গ দ্বীপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এছাড়া খড়গ দ্বীপে প্রায় 2,80,00,000 প্রায় 3 কোটি ব্যারেল তেল মজুত রাখার ক্ষমতা রয়েছে, যা যুদ্ধের মতো জরুরি অবস্থায় ইরানকে অর্থনীতি সচল রাখতে সাহায্য করে। এই খড়গ দ্বীপের ভূ রাজনৈতিক ও সামরিক কৌশলগত গুরুত্ব কি? হরমুজ প্রণালী চাবিকাঠি। কারণ এই দ্বীপটি হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের 20% পরিবাহিত হয়। খড়গ দ্বীপ নিয়ন্ত্রণ করার অর্থ হলো এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের উপর প্রভাব বিস্তার করা, অর্থাৎ হরমুজ প্রণালীর উপর প্রভাব বিস্তার করা। দ্বীপটি অত্যন্ত সুরক্ষিত। এখানে IRGC অর্থাৎ ইরান রেভলিউশনারি গার্ডসের শক্তিশালী নৌঘাঁটি, মিসাইল লঞ্চার এর ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলি রয়েছে। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই দ্বীপে আচেমেনিড যুগের অর্থাৎ 550 থেকে 330 খ্রিস্টপূর্বাব্দের সেই সময়কার শিলালিপি, সেই সময়কার প্রাচীন সমাধি এবং 7ম শতাব্দীতে খ্রিস্টান মঠের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 18শো শতাব্দীতে ডাচ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে এখানে তার দুর্গ ফোর্ট মোসেলস্টেইন স্থাপন করেছিল। 1960-এর দশকে আমেরিকান কোম্পানি আমোকো এই অঞ্চলে একটি বড় তেল টার্মিনাল গড়ে তোলে। কিন্তু 1980 সালে ইরান ও ইরাকের যুদ্ধের সময়
ইরাকের নৌবাহিনী এই ইরান দ্বীপে প্রচুর বোমা বর্ষণ করেছিল, যা পরবর্তীকালে ইরান আবার এই অঞ্চলটিকে অর্থাৎ খড়দ্বীপটিকে পুনরায় মেরামত করেছিল এবং তা ব্যবহারযোগ্য করে তুলেছিল। আমরা এতক্ষণ আলোচনার দ্বারা ইরানের কাছে এই খড়দ্বীপটি ভৌগোলিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক তৎস সামরিক গুরুত্ব কতটা সেটা বুঝলাম। এখন ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খড়গদ্বীপে মার্কিন যুক্ত ও ইসরায়েল বাহিনীর পক্ষতে একটি বড় সামরিক হামলা চালানো হয়েছে। এই হামলার মূল লক্ষ্য কি? ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্রটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া। এই হামলা কখন করেছে? না, 13ই মার্চ শুক্রবার রাত্রিবেলা এই হামলা চালানো হয়। কারা হামলা চালায়? না, মার্কিন সেন্ট্রাল কমান্ডো এই হামলার নেতৃত্ব দিয়েছে। এছাড়া ইসরায়েলের গোয়েন্দা এবং সামরিক সহায়তা এদের পেছনে ছিল বা সামরিক সহায়তা করেছিল ইসরায়েল। দ্বীপে অবস্থিত 90টিরও বেশি সামরিক স্থাপনায় আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল, যার মধ্যে নৌমাইন সংরক্ষণ জায়গা, মিসাইল স্টোরেজ বা ক্ষেপণাস্ত্র বাংকার, খার্গ বিমানবন্দর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণের লক্ষ্যবস্তু ছিল। দীর্ঘ পাল্লার মাতলা উল ফজর রাডার সিস্টেমটিও টার্গেটেড অর্থাৎ লক্ষ্যবস্তু ছিল। এই আক্রমণের ফলে ক্ষয়ক্ষতি কি হয়েছে? না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস বা অবলিটারেটেড করা হয়েছে। কৌশলগত কারণে তারা ট্রাম্প প্রশাসন দাবি করে যে তেল রপ্তানি টার্মিনাল বা পাইপলাইনগুলিকে সরাসরি ধ্বংস করা হয়নি, যাতে বিশ্ব অর্থনীতি জ্বালানি তেলের স্থিতিশীলতা রক্ষা পায়। কিন্তু এই হামলা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই খড়গদ্বীপটি অর্থনীতির মেরুদণ্ড ইরানের। খড়গদ্বীপ ইরানের মোট অপরিশোধিত তেলের 90% অর্থাৎ 90% বেশি এখান থেকে রপ্তানি হয়। তবে সেই জন্য এটিকে ইরানের ক্রাউন জুয়েল বা প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়া ইরান সরকার এই যে হামলাটা কেন করলো? ইরান সরকার বলেছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, এটা একটা হুমকি দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বলছিল, মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে যে এই যে হামলা করা হয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের এই হুমকিকে বন্ধ করা, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে যে তেলবাহী জাহাজের অবাধ ও নিরাপদে চলাচল করা, সেটাকে নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য। তাই তারা এই সামরিক পদক্ষেপ নিয়েছে। ইরানের নৌবাহিনী যে মাইন মজুত করেছে পারস্য উপসাগরে, ক্ষেপণাস্ত্র বাংকার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করাই এই আক্রমণের মূল লক্ষ্য। আসলে ট্রাম্প প্রশাসন এই হামলার মাধ্যমে ইরানকে সতর্ক করতে চেয়েছিল যে তোমাদের দেশ নিয়ে তারা চাইলে ইরানের অর্থনীতির মূল ভিত্তি অর্থাৎ তেল রপ্তানি কেন্দ্র এই খড়গ যে কোনো সময় গুড়িয়ে দিতে পারে। এই হামলার ব্যাপকতা আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে এই হামলার সময় দ্বীপে অন্তত 15টি বড় রকমের বিস্ফোরণ হয়। বর্তমান বিশ্বজুড়ে তেলের দামের ব্যাপক বৃদ্ধি এই যুদ্ধের কারণ। এই হামলাটি ইরান, ইসরায়েল এবং মার্কিন জোটের মধ্যে চলমান দীর্ঘস্থায়ী সংঘাতের একটি অত্যন্ত বিপজ্জনক মোড় হিসাবে চিহ্নিত করা যেতে পারে বা বিবেচিত করা হচ্ছে। এর অর্থনৈতিক প্রভাবগুলো কি? না, তেলের দামের ব্যাপক বৃদ্ধি। আমরা জানি যে ইরান তার অপরিশোধিত তেলের 90% খড়গদ্বীপের টার্মিনাল দিয়ে রপ্তানি করে। ফলে এই দ্বীপে কোনো হামলা হলে সরাসরি সেই সরবরাহ বিঘ্নিত হবে। বিশ্বজুড়ে তেলের রপ্তানি 15 থেকে 20 লক্ষ ব্যারেল প্রতিদিন তেলের ঘাটতি দেখা দেবে, যা এই মুহূর্তে তেলের দাম ব্যারেল প্রতি $100কেও ছাড়িয়ে নিতে পারে। বিশ্বের মোট সমুদ্রজাত তেলের প্রায় 20 থেকে 30% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান যদি হরমুজ প্রণালী আরও বেশি দিন অলরেডি অবরুদ্ধ করে রেখেছে, আরও বেশি দিন অবরুদ্ধ করে রাখে, তবে শুধু ইরান নয়, সৌদি আরব, কুয়েত, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের
তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে আরব আমিরাত থেকে। এতে বিশ্বে অর্থনীতিতে এক ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হবে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, যা সরাসরি প্রভাব পড়ে খাদ্যদ্রব্য সমূহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর। এটি ইউরোপ এবং এশিয়ার অনেক দেশেরই নতুন করে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি করবে। এছাড়া এই অঞ্চলে অস্থিরতা বাড়লে জাহাজের প্রিমিয়াম বহুগুণ বেড়ে যায়, জাহাজ ভাড়া বহুগুণ বেড়ে যায়, ফলে পণ্য আমদানি খরচ বৃদ্ধি পায় এবং সাধারণ ভোক্তাদের ওপর তার চাপ সৃষ্টি হয়। খড়গদ্বীপ বা হরমুজ প্রণালীতে যে কোনো বড় ধরনের সামরিক সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য একটি এনার্জি শক। এই হামলার ব্যাপকতা কীরকম না, ইউরোপীয় শক্তি কাঠামোতে একটা সম্ভাব্য পরিবর্তন আনতে পারে। কীরকম না, এই দ্বীপে হামলার পরে ইউরেশীয় ভূ রাজনীতিতে বড় ধরনের ওলটপালট ঘটে যেতে পারে। সুতরাং এই যে আমি বলেছিলাম খড়গদ্বীপে বোমা বর্ষণ যুদ্ধের আগুনে ঘি, কীরকম না, ইরান অলরেডি ইতিমধ্যে হুমকি দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোকে ছাইয়ের স্তূপে পরিণত করবে। এবং রুশ ইরান অক্ষ শক্তিশালী হওয়ার সম্ভাবনা, কারণ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এই দ্বীপে হামলা হলে রাশিয়া তার মধ্যপ্রাচ্যের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে এবং এই অঞ্চলে পশ্চিমী প্রভাব কমাতে ইরানকে তারা সরাসরি সমর্থন দেবে। এই যুদ্ধে চীনের প্রবেশ বা চীন মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা গ্রহণ করতে পারে। ইউরেশিয়ার প্রধান শক্তি চীন বর্তমানে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চায় না। এই হামলার ফলে চীন তার বেল্ট অ্যান্ড রোডের এই যে প্রকল্প সেটা যাতে নষ্ট না হয় তার স্বার্থে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে, কেন এই খড়গদ্বীপ থেকে 90% জ্বালানি চীনে সরবরাহ হয়, সেই জন্য তারা সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হতে পারে, যা এই অঞ্চলে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। নিরাপত্তার মেরুকরণ হয়ে যাবে। ইউরোপীয় দেশগুলি এখন আর শুধু ওয়াশিংটনের দিকে না তাকিয়ে তারা নিজস্ব রিজিওনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করার দিকে ঝুঁকবে। এর ফলে ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো সংস্থাগুলি সামরিক ও কৌশলগত গুরুত্ব অনেক গুণ বেড়ে যাবে। সংক্ষেপে বলা যেতে পারে এই দ্বীপটির নিয়ন্ত্রণ হারানো বা সেখানে হামলা হওয়া মানে কেবল মধ্যপ্রাচ্যে অশান্তি নয়, বরং পুরো ইউরেশিয়া অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রবিন্দুর নড়বড়ে হয়ে যাওয়া, যা বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আশা করি এই আলোচনার দ্বারা খড়গ আইল্যান্ড বা খড়গদ্বীপের গুরুত্ব কতটা ইরানের কাছে এবং বিশ্ব অর্থনীতিতে ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে বা বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে এর কতটা গুরুত্ব বা কতটা প্রভাব এবং বিশ্বযুদ্ধকে প্রভাবিত করতেও এই খড়গ আইল্যান্ড কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে সক্ষম হয়েছি। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের জন্য অর্থাৎ বাঙালি যুব সমাজ বা বাঙালিদের জন্য এই রকম ভূ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন প্রতিবেদন উপস্থাপনা করতে পারি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন এবং প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ, নমস্কার।